ও শ্যামলদা বলে একবার ডেকে দেখি। তো আমি তখন ওই ইনস্ট্যান্টলি আমায় এটা মাথায় এলো, তখন ও শ্যামলদা হ্যাঁ বলে একটা ডাক দিতে ও দাঁড়িয়ে গেল। আচ্ছা, দাঁড়িয়ে গিয়েই ও ভাবতে পারেনি মানে যে ওকে এখানে পুলিশ শ্যামলদা বলে ডাকছে, ওকে আদর করার জন্যে। তো ও পেছিয়ে এলো, ভদ্রমহিলা হয়ে গেল, আমরা সাথে এগিয়ে গেছি। গিয়ে আমি বলছি আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমি তুমি শ্যামলদা, আমায় চিনতে পারছেন না? তুমি শ্যামলদা তো? বলছে হ্যাঁ আমি শ্যামলদা। আর একটা অপারেশন যেটা বিখ্যাত বলা হয় আপনার জীবনের, হুব্বা শ্যামল। ইয়েস। হুব্বা শ্যামলেরটা হচ্ছে আমাদের সাহেব তখন আমাদের ঠিক হলো যে টপ 10, হ্যাঁ, সমস্ত জেলা থেকে মানে যারা যারা ওয়ান্টেড, রাজ্যের টপ 10 লিস্ট, রাজ্যের টপ 10 লিস্ট CID বলেন করতে। হ্যাঁ, রাজীব কুমার সাহেব। তো মানে মার্ভেলাস ওয়ার্ক সেই সময় হয়েছিল। তো তার মধ্যে তো ওই হুগলির হুব্বা শ্যামলের নাম অন্যতম ছিল, উঠে এলো। তো তো সেই সময় এবারে দীর্ঘদিন ধরা পড়েনি, তো দীর্ঘদিন ধরুন 94-95 সালে এলাকায় ফিরে এলো মহেশতলা থেকে। তারপরে কিছুদিন ওখানে রাজত্ব করলো। তারপরে রমেশের সাথে, বাগার সাথে, ওর টিমের সাথে ঝামেলা হলো হতে, ও তখন নিজেদের ঝামেলাতে ও তখন পালিয়ে চলে এলো, এসে বাইরে কলকাতা থেকে ওর রাজত্ব চালাতো, কিন্তু কোনোভাবে ওকে ধরা যায়নি। হুব্বাকে নাকি কেউ কেউ পুলিশ অফিসার বলে যে ও নাকি মেঘনাথের মতো ছিল, মানে কি ওকে মানে দেখাই যাচ্ছে না, জানা যাচ্ছে না কোথায় আছে, অথচ ওর সমস্ত মার্ডার করাচ্ছে, ওর নেটওয়ার্ক চলছে, পয়সা তোলা চলছে, সব চলছে, সব করতো। তো কতটা ভয়ঙ্কর ছিল ও? ভয়ঙ্কর। ওই সেই পৈতে কাট, হ্যাঁ, মানে কীরকম মেরে এরমভাবে আড়াআড়ি করে বডিটা হয়তো গুলি করেই মারলো, কিন্তু তারপর আবার এইভাবে পৈতে কাট, পৈতে যেরকম ব্রাহ্মণরা পড়েন না, ওইরকম মানে মানুষকে এইভাবে কেটে দেওয়া হতো। আর ওর অ্যাসোসিয়েটসরাও সেই সময় খুব বাজে ছিল, নেপু, চিকুয়া, এরা সব ছিল যারা। তো এইবারে ওই এলাকায় নাকি শ্যামলের সম্পর্কে এইরকম কথা ছিল, ওই এলাকায় যে সমস্ত জায়গায় নাকি ওর নিজস্ব টিম তৈরি করা থাকতো, পুলিশ যাওয়ার অন্তত 3-4 কিলোমিটার আগের থেকে ও খবর পেয়ে যেত, এবং সবটা এতটা এর মতো না হলেও গুলির লড়াই তো বহুবার হয়েছে। গুলির লড়াই লোকাল পুলিশের সঙ্গে হয়েছে, বহুবার, অনেকবার হয়েছে, ওর টিমের সাথে হয়েছে, টিমের সঙ্গে। মানে পুলিশ ঢুকতেই পারতো না। ঢুকতে পারতো না পুলিশ বললে ভুল হবে। নেটওয়ার্ক এমন ছিল যখন যেত তখন পাওয়া যেত না কাউকে, পালিয়ে গেল এরকম, বা ঢুকতে চাইতো না কখনো। না সেরকম হবে না। দেখুন এখন কোনো পুলিশই চায় না যে তার এলাকায় ওরকম কোনো নামকরা ক্রিমিনাল থাকুক, যেটা নিয়ে খুব, আর সেই সময় মিডিয়া তো খুবই সবে মানে সচেতন আরও বেশি হয়েছে তখন, খবর টবর এগুলো। কোনো পুলিশ চায় না তার এলাকায় ক্রিমিনাল থাকুক, বা তার এলাকা। শুনেছি, আমি শুনেছি যে অনেক ওসিরা চান এরকম একজন ক্রিমিনাল থাকুক, তাতে অন্তত ছোটোখাটো ক্রাইমগুলো হবে না। না এটা ঠিক না। তাকে নিয়ে যদি তার দুবেলা যন্ত্রণা জ্বালা হয়, তাহলে সে তখন কি চাইবে যে যন্ত্রণা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ থাকবে? যন্ত্রণা জ্বালা নয়, সে যন্ত্রণা তো ক্রিমিনাল মানেই তো সে যন্ত্রণাদায়ক। ক্রিমিনাল তো আর যন্ত্রণা ছাড়া সে তো নেই, সে তো যন্ত্রণা। আপনাকে রবিনহুড টাইপের ক্রিমিনাল, রবিনহুড টাইপের ক্রিমিনাল বললে ভুল হবে। রবিনহুড আমি সেটাই বলতে যাচ্ছিলাম, আপনি ভাষাটা আমার দিলেন আমাকে, ভাই রবিনহুড। তো ও রবিনহুডের মতো অত ওরকম নয়, বাট কিছু কিছু ছেলে বাচ্চা কাচ্চা এসব পয়সা করিয়ে দিত, এ করতো। ওই পুলিশের গাড়ি ঢুকছে, তারা ফোন করতো, মোবাইল ফোন তখন সব চালু হয়েছে, এলো। তো ওই ধরার ব্যাপারটা, এবারে ধরা পড়াটা, এবার বলুন ধরা পড়াটা। তো আমি একদিন বসে আছি সিআইডি ক্যান্টিনে, শীতকাল তখন, ওই 3 তলার ক্যান্টিন। হ্যাঁ, তো পুরনো ক্যান্টিনে, এখন তো সব বদলে গেছে। তো তখন আমার একজন অফিসার একজন আমাকে এলেন, এসে আমাকে বললো যে রবীন্দ্রনাথদা হুব্বা শ্যামলকে ধরবে? হ্যাঁ কেন ধরবো, নিশ্চয়ই ধরবো। তো তার মোবাইল নাম্বারটা দাও। মানে তখন তো মোবাইল নম্বর পাওয়া মানে যেন সেই তাকেই পেয়ে গেছি, এরকম একটা আমাদের উত্তেজনা ছিল। তো সেই যাই হোক, তো তারপরে মোবাইল নাম্বারটা আমাকে দিল। আমি সাহেবের কাছে গেলাম, গিয়ে বললাম স্যার শ্যামলের নাম্বার পেয়েছি। তো আমরা তাহলে সার্ভিলেন্সে নিয়ে নিই। সার্ভিলেন্সে নেওয়া হলো। খুব মাঝে মাঝে আমরা অ্যাক্টিভ হচ্ছে শুনতে পাচ্ছি, এবং শ্যামল তার ভাই বাচ্চুর সাথে, দাদার সাথে কথা বলছে, বাচ্চুর সাথে, এটাও শোনা যাচ্ছে। তারপরে কোনো একটা
এরকম মার্ডার সেই সময় বাচ্চুরা করলো, বাচ্চু এলাকাতেই থাকতো, আর শ্যামল তো থাকতো এইদিকে, পরে আসছি। তো তারপরে সেই রাত্রেতে মার্ডার করছে সেইটাও ওই ডাইরেক্ট ওকে শোনাচ্ছে, মানে মোবাইল ফোনে শ্যামলকে শোনাচ্ছে বাচ্চু। হ্যাঁ বাচ্চু, যে মারছি দেখ আওয়াজ, সেই গুলির আওয়াজ। তারপর বললো আরও দুটো মার। এগুলো ইন্টারসেপশন আপনারা শুনতে পাচ্ছেন কিছু কিছু, হ্যাঁ এরকম ধরনের। তখন তো মানে আরও রাগ জেদ চেপে গেল যে ওকে মানে যেভাবে হোক ধরতে হবে। টাওয়ার লোকেশন, হ্যাঁ টাওয়ার লোকেশন তখন এবার আস্তে আস্তে টাওয়ার লোকেশন কিছু সময় আসছে, আর অতগুলো তো অনেকগুলো ফোন ইউজ করতো। এইটা মাস্টার ফোন ছিল, তারপর তা থেকে আমরা আরও অন্যান্যগুলো পেলাম। তাছাড়া তখন টাওয়ার লোকেশন একটা সমস্যা ছিল, অনেক দূরে দূরে টাওয়ার, মানে যেখানে আপনি লোকেশন, যে টাওয়ার লোকেশনে পাচ্ছেন সেখান থেকে হয়তো 5 কিলোমিটার দূরেও দাঁড়িয়ে রয়েছে। যেরকম এটাও সত্য, তেমনি সেই সময় এখন যেরকম ইনস্ট্যান্টলি টাওয়ার লোকেশন আমরা মেসেজ করলে পেয়ে যাই, SMS করে দিলে, তখন টাওয়ার লোকেশন সেই হাঁচের কে বলতে হবে, তিনি এবারে সদয় হবেন, হয়ে আমাদের টাওয়ার লোকেশন দেবেন। যখন দিলেন তখন আগের যে টাওয়ার লোকেশন থেকে ব্যক্তি অন্য জায়গায় চলে গেছে। আরেকটা সমস্যা ছিল তখন, আরেকটা, সেটা হিমাদ্রিদা মনে আছে, সেটা হচ্ছে একটা জায়গায় এমন জায়গা দাঁড়াচ্ছে সেখান থেকে নিয়ারেস্ট টাওয়ারটা ধরছে না, সেখান থেকে সব গঙ্গার ওপার ধরে নিচ্ছে। হ্যাঁ, গঙ্গার ওপার ধরে নিচ্ছে। তখন কেউ ভাববে গঙ্গার উপরে আছে, আসলে তা নয়, আসলে এপারেই আছে। ওরাও, ক্রিমিনালরাও জানতো যে এখানে দাঁড়িয়ে ফোন করলে পরে ওই টাওয়ারটা ধরবে, কিছুটা জানতো অবশ্যই। আর আমরাও তখন আর যিনি সাহেব আমাদের শিখিয়েছিলেন, সাহেবের কাছে শিখেছিলাম যে শুধু ওই শুনলেই হবে না, শোনার মন চাই। তো শোনার মনটা কীরকম না, আমি যখন ফোন করছি, একটা ক্রিমিনাল হয়তো ফোন করছে, তখন তার পেছনে আমতা উলুবেড়িয়া, আমতা উলুবেড়িয়া, আমতা উলুবেড়িয়া, আমতা উলুবেড়িয়া, আমতা উলুবেড়িয়া, এত দ্রুত আমতা উলুবেড়িয়া, বাসের আওয়াজ, উঠুন উঠুন উঠুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমতা উলুবেড়িয়া, আমতা উলুবেড়িয়া, এই লেডিস আসছে, লেডিস আসছে, লেডিস আসছে। এই যে কল শুনলেন, তাহলে তোমাকে ডিটেক্ট করতে হবে যে টাওয়ার লোকেশনের সাথে শব্দের পিছনে যে সংমিশ্রণ যেটা হলো, তাতে ও তার মানে এই সময় দেখা হলো যে এই আমতা বাস স্ট্যান্ডের কাছেই কোনো একটা ফোন থেকে ও ফোন করছে, বা হয়তো কোনো জায়গায়, এমন জায়গায়, আপনি তখনকার কথা বলছি আমি, তখন তো এত তো হয়নি, আমাদের প্রযুক্তি এত উন্নত ছিল না, বা হয়তো একটা জায়গা থেকে ফোন করছে, তখন তো অনেক STD বুথ ছিল, জানেন তো, তখন পিসিও ছিল, এখন তো সব উঠে গেছে। তখন এটা খুব মানে ছিল, মুশকিল ছিল, তখন সবার কাছে এও থাকতো না, ফোনও থাকতো না, মোবাইল ফোন কস্টলি ছিল তখন। তো এবারে পিসিওতে যখন ফোন করছে, শোনা যাচ্ছে ট্রেনের আওয়াজ, তার মানে কোনো স্টেশনের কাছে বা রেল লাইনের ধারে, এক্স্যাক্টলি। এগুলো আপনাকে আজকে শ্যামলের ধরাটার ক্ষেত্রেও আমরা খুব ইন্টারেস্টিং এটা। তো এইবারে সেদিন তো সকাল থেকে সাহেব আমরা সব বেরিয়ে পড়লাম যে আজকে যেভাবেও ট্র্যাক ডাউন করতে হবে। তারপরে আমরা দেখলাম যে ওর হচ্ছে ওই নিউ টাউন, তারপরে রাজারহাট, এইসব জায়গায় টাওয়ার আসছে পাচ্ছি, বেরিয়ে যাচ্ছে, আবার সেখানে যাচ্ছি, খোঁজাখুঁজি করছি। আচ্ছা, শ্যামল সম্বন্ধে কারুর সঠিক, আপনি যেটা বললেন যে কারুর কোনো ওর ছবি, চেহারা সম্পর্কে মেঘনাথের মতো শুধু শোনা গিয়েছিল যে কোনো এক বিখ্যাত গায়কের মতন প্রচুর শোনা পড়ে এবং ওই রকম একটু দেখতে পছন্দ করে, মোটা চেহারা, শর্ট হাইট। হ্যাঁ, তো এইটুকুই আমাদের কাছে আর কি ওর সম্বন্ধে ছিল। তো যাই হোক, তারপরে তো এইবারে টাওয়ার ধরে ধরে আমরা খুঁজছি যাচ্ছি, পাচ্ছি না, করতে করতে তারপরে একটা ফোন এলো। সেই ফোনে টাওয়ারটা, সঙ্গে সঙ্গে আমরা টাওয়ারটা নিলাম। টাওয়ারটা দেখাচ্ছে, আমরা জিজ্ঞাসা করলাম, তখন ওইভাবে বলতো যে সল্টলেক সিটি সেন্টারের 200 মিটারের মধ্যে আছে। ঠিক হলো, আচ্ছা, এটা এক। দুই কি পাওয়া গেল না, যখন ওই ফোনটা এলো তখন ব্যাকগ্রাউন্ডে শ্যামলের ব্যাকগ্রাউন্ডে তখন একটা মানে গোলাগুলি, মানে একটা সিনেমা হলের মতো একটা সাউন্ড আসছে, যেখানে গুলি চলছে, ইকো সাউন্ড মিলিয়ে। তখন সাহেব বললেন যে একদম এটা শিওর, ও তাহলে ওইখানে কোনো আইনক্সে সিনেমা দেখছে। তখন আমরা চলে এলাম, এসে সিটি সেন্টারে। এবার সিটি সেন্টারের ভেতরে ফপার স্টপ তখন সব হয়েছে, হ্যাঁ, তখন তো আমাদের একটা দারুণ উত্তেজনা ব্যাপার। সেই ঘুরছি দেখছি, তো কোনো জায়গায় ওকে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা মোটামুটি জানি যে সিনেমা হলে থাকতে পারে। তারপরে এবারে সিনেমা হলের কাছে এসে দেখা গেলো যে একটাতে একটা বাচ্চাদের সিনেমা হচ্ছে, আর একটা হলে চলছে কলিযুগ। আচ্ছা, তো কলিযুগ সিনেমা চলছে, তার মানে ওখানে অ্যাকশনের আওয়াজ, আর শ্যামলের যে ক্যারেক্টার, ও কলিযুগই দেখবে। হ্যাঁ, তো এই সবই কপাল।
তো না এই ডিটেকশনটাও তো ইম্পর্টেন্ট। ডিটেকশন, হ্যাঁ, এটা এইগুলো করেছি বলি করে আজকে। তারপর কি হলো? না, সাহেবদেরও প্রচুর ওনারাই আমাদের সমস্ত গাইড করেছেন, বলেছেন। তারপরে আমরা এবারে হলে শো ভাঙবে যখন, তখন আমরা ওইখানে 7-8 জন দাঁড়িয়ে আছি সাদা পোশাকে, চুপচাপ একদম চুপচাপ দাঁড়িয়ে আছি, উইথ আর্মস। উইথ আর্মস। 2টো টাটা সুমো গাড়ি আছে আমাদের তখন। আর এইবারে কিন্তু আমরা তো আচ্ছা আচ্ছা সল্টলেকের মতো জায়গা, বুঝলেন, খুব সাবধানে খুব হ্যান্ডেল করতে। সাবধান, মানে সবই তো ওখানে মানে একদম High profile. হাই প্রোফাইলের মানুষজন থাকেন। তো তারপরে এবারে ওমা এই এক্সিস্টের দরজাটা যে খুললো, ওটা ওপর থেকে নেমে আসছে, বুঝলেন, মানে নিচে অবধি আমার সিঁড়িটা দেখা যাচ্ছে, আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন। দূর থেকে দেখতে পাচ্ছি যে ওরকম একটা টুপি পরা, ওরকম একটু মোটা সোটা লোক, সোনা কিন্তু খুব একটা পড়েছিল না, আর সঙ্গে একটি মেয়ে, সেও খুব সেজে গুজে আছে। পরে জেনেছিলাম যে ওটা হচ্ছে ওর দ্বিতীয় স্ত্রী। তো এবার নেমে আসছে, নেমে এসে এগিয়ে যাচ্ছে। তো আমি তখন না, আমি কেন সন্দেহ হলো, আমি না ভাবলাম যে চিনতেও পারছি না, কিন্তু এটাই যেন আমার মনে হচ্ছে। তো আমি একবার, ও যখন এগিয়ে গেছে, আমি পেছনটাই ছিলাম, তখন একবার ও শ্যামলদা বলে একবার ডেকে দেখি। তো আমি তখন ওই ইনস্ট্যান্টলি আমায় এটা মাথায় এলো, তখন ও শ্যামলদা, হ্যাঁ বলে একটা ডাক দিতে ও দাঁড়িয়ে গেল। আচ্ছা, দাঁড়িয়ে গিয়েই ও ভাবতে পারেনি মানে যে ওকে এখানে পুলিশ শ্যামলদা বলে ডাকছে, ওকে আদর করার জন্যে। তো ও পেছিয়ে এলো, ভদ্রমহিলা হয়ে গেল, আমরা সাথে এগিয়ে গেছি। গিয়ে আমি বলছি, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমি বললাম, তুমি শ্যামলদা, আমায় চিনতে পারছেন না? তুমি শ্যামলদা তো? বলছে, হ্যাঁ আমি শ্যামলদা। তো এই যেই শ্যামলদা বলে কনফার্ম করেছে, দেখুন ওরম চেহারার মিল, সিনেমা হলের আওয়াজ, শ্যামলদা বলে নিজেকে স্বীকার করে নেওয়া, আর কি থাকতে পারে এরপরে। সাহেবরা সবাই মিলে তখন ওকে ধরে নেওয়া হলো। ধরে নিয়ে মানে রাজীব কুমার নিজেও ছিলেন? সাহেব, হ্যাঁ, আরে বাবা, উনি তো আমার ভগবান। তো ওনার তো অকল্পনীয়। কি হলো তখন উত্তেজিত? তারপরে আমরা সব ধরে ওকে তুলে নিয়েছি। এই সময় যেটা হলো, যে বাফাদারি বলে না, বাফাদারি আমি একটা আমার জীবনে দেখেছিলাম। পুলিশ বুঝতে পারছে, হয়তো নাও পারতে পারে। ও যখন বেনারসে একবার অ্যারেস্ট হয়েছিল অকশান করতে গিয়ে, তখন ওর ওখানে বাপি বলে একটা ছেলের সাথে ওর আলাপ হয়েছিল। আচ্ছা, ও হচ্ছে ইউপির ব্রাহ্মীণ, বেনারসি বাপি। আচ্ছা, তো ওকে ও নিয়ে এসেছিলো, ওর কাছেই থাকতো। আচ্ছা, তো বাপিও আমাদের কাছে খুব হট ওয়ান্টেড ছিল, বুঝলেন তো। তো এবারে ওই দেখলাম ওনারা একটা ফর্সা করে লম্বা করে টকটকে ছেলে এগিয়ে আসছে, এসে আমাদেরকে বলছে, আপনারা কারা? তা তুমি কি? ও বলছে, আমি বাপি। বাপি মানে কি? বেনারসি বাপি? বাংলায় বলছে? হ্যাঁ, হ্যাঁ, ভাঙা ভাঙা বাংলায়, আমি বাপি। বাপি মানে বেনারসি বাপি? বলছে, হ্যাঁ। তো আপনারা দাদাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে শ্যামলদাকে। তো বলছে, হ্যাঁ, আপনারা কারা? আপনাদের আইডেন্টিটি দেখান আমাদেরকে। আইডেন্টিটি তোমায় আমরা এবার দেখাচ্ছি, চলো। বলে এবার ওকেও তুলে নেওয়া হলো, মানে সেই মেঘনা চাইতেই জল, বুঝলেন। আচ্ছা, শ্যামলকেও পাওয়া গেল, বাপিকেও পাওয়া গেল। তারপরে সেই রাত্রেই এই হলো শ্যামল ধরার ইতিহাস। তারপরে তো কনভিকশান হয়েছে, অনেক কিছু হয়েছে। ওই রাত্রে ওর ভাইকেও ধরা হয়েছিল, বাচ্চুকে। ওই রাত্রে প্রচুর আর্মস অ্যামুনেশন রিকভারি হয়েছিল। আমরা গিয়েছিলাম, তখন আইসি শ্রীরামপুর থানা ছিলেন কল্যাণবাবু, করে রিকভারি হয়েছিল। ওদের পুরো প্রায় 15-16 জন, 15 না, 7-8 জন ছেলেকে পাওয়া গিয়েছিল। প্রচুর ওই বোম, তারপরে আর্মস অ্যামুনেশন, এই সমস্ত। এই যে শ্যামল বলে ডেকে তারপর আপনারা ঘিরে নিলেন, তুললেন গাড়িতে, সেই সময় পালানোর কোনো চেষ্টা করেন না? তখন তো আমরা 7-8 জন মিলে ঘিরে নিচ্ছি। তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওখানে ওর কাছে একটা arms আতঙ্কের ছিল? সৃষ্টি, না কিচ্ছু ছিল না, আচ্ছা, কিচ্ছু ছিল না। ও ওইসব নিয়ে ঘুরতোই না, আচ্ছা, কারণ ও জানতো যে ও ধরার সময় বাইরে ওই মেঘনাথ টাইপেরই মানসিকতা হয়ে গিয়েছিল। আচ্ছা, তো আতঙ্কের সৃষ্টি, একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। তখন সঙ্গে সঙ্গে সাহেব ফোন করে এসডিপিও বিধাননগরকে বলে দিলেন যে না, কোনো রকম এ নেই, তোমরা মাইকিং করে দাও যে এটা পুলিশের রেড হয়েছে, আমরা একটা আমাদের আসামি ওয়ান্টেড ছিল, নামটা অত বলা হয়নি, আমরা ধরে নিয়ে যাচ্ছি। তারপরে টু সামহাউ দ্য সিনারিও ওয়াজ ম্যানেজড। তো এই হচ্ছে শ্যামল, বিরাট সাকসেসের গল্প। হ্যাঁ, এটা সাকসেস বললে সাকসেস। এটা নিয়ে পরবর্তীকালে অনেক সিনেমা হয়েছে, লেখালেখি হয়েছে। তো এই যে যারা সিনেমা করছে, আপনাকে কোনোদিন ডাকেনি? আপনাকে ডেকে বলেনি আপনার কাছে গল্প শুনতে চাইনি? না, অদ্ভুত। তাহলে সিনেমাটা হচ্ছে কি করে? না, যারা লিখেছেন, গল্প লেখাও তো আছে, ভালো ভালো লেখা, ওর উপরে বাস্তব লেখা রয়েছে অনেক, খুবই সুন্দর লেখা আছে অনেক। তারপরে হুব্বার কি হলো? হুব্বা শ্যামলের কি হলো? হুব্বা তো তারপরে জেল থেকে ছাড়া পেলো, পেয়ে তারপরে ওকে নেপুদের টিমই মার্ডার করে দিয়েছিল। ওকেও সেই পৈতে কাটেই মরতে হয়েছিল। আচ্ছা, এটাই হয় না? হ্যাঁ, ক্রিমিনালদের তো এইটাই।